বন্ধুরা, আজ আমি আকবরের দাক্ষিণাত্য নীতি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। উত্তর ভারতে আকবর তার আধিপত্য স্থাপন করে দক্ষিণে রাজ্য বিস্তারের নীতি নেন। ভারত ইতিহাসে বারবার দেখা গেছে যে উত্তরে কোনো রাজবংশ প্রভুত্ব পেলে দক্ষিণে আধিপত্য লাভের জন্য চেষ্টা চালায়। মৌর্য, গুপ্ত, খলজি ও তুগলক আমলে এটা লক্ষ্য করা যায়। দক্ষিণ ছিল উত্তর সম্রাটদের ম্যানিফেস্ট ডেস্টিনি বা অনির্বার্য নিয়তি। সুতরাং আকবর উত্তর ভারতে সার্বভৌম ক্ষমতা পাওয়ার পর স্বাভাবিক কারণে দক্ষিণের দিকে দৃষ্টি দেন। তাছাড়া মালব, গুজরাট ও উড়িষ্যা প্রভৃতি রাজ্যগুলির সঙ্গে দক্ষিণের অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল। দক্ষিণের সঙ্গে এই রাজ্যগুলোর সীমান্ত যুদ্ধ চলত। গুজরাট ও মালব অধিকার করার পর এই কারণে দক্ষিণের ব্যাপারে আগ্রহ বোধ করেন। দক্ষিণের রাজ্যগুলিকে জয় করে এক সর্বভারতীয় সাম্রাজ্য গঠনের স্বপ্নকে তিনি বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেন। দক্ষিণ ভারতে পর্তুগিজদের অনুপ্রবেশ আকবরকে বিশেষভাবে চিন্তিত করে। গুজরাট অভিযানের সময় তিনি সর্বপ্রথম পর্তুগিজদের সংস্পর্শে আসেন। তিনি পর্তুগিজ নৌশক্তি দেখে বিস্মিত হন। আরব সমুদ্রে ভারতীয় বাণিজ্য জাহাজগুলি তারা লুট করত এবং হজ যাত্রীদের আক্রমণ করত। পর্তুগিজরা ছিল ধর্মান্ধ। তারা ভারতীয় হিন্দু ও মুসলমানদের জোর করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করত। 1580 খ্রিস্টাব্দে তারা বিজাপুরের সুলতানকে পরাস্ত করে গোয়া দখল করে এবং বহু নরনারীকে হত্যা করে। আকবর বুঝতে পারেন যে পর্তুগিজদের ভারতের মাটি থেকে এখনই বিতাড়িত করা না গেলে পরে আর পারা যাবে না। দক্ষিণের রাজ্যগুলি ছিল দুর্বল ও আত্মরক্ষায় অক্ষম। এই জন্য আকবর দক্ষিণে তার সাম্রাজ্য বিস্তার করে পর্তুগিজদের বহিষ্কারের চেষ্টা করেন। দক্ষিণে এই সময় বাহমনি রাজ্য ভেঙে 4টি সুলতানি গড়ে ওঠে, যথা আহমদনগর, বিজাপুর, খানদেশ ও গোলকুন্ডা। এই সুলতানিগুলি 1665 খ্রিস্টাব্দে জোট বেঁধে বিজয়নগর রাজ্যকে তালিকোটার যুদ্ধে বিধ্বস্ত করে। সেই সময় আকবর রাজপুতানা জয়ে ব্যস্ত ছিলেন। তালিকোটার যুদ্ধের পর দক্ষিণের সুলতানিগুলি অরাজকতা এবং পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় শক্তি ক্ষয় করে ফেলে। দক্ষিণের রাজ্যগুলিতে মাইদিপন্থী ও শিয়াপন্থী ধর্মের বিরোধিতার ফলে বহু লোক নিহত হয়। বিজাপুর, আহমদনগর প্রভৃতি রাজ্যগুলি শিয়াপন্থীদের কুশাসনের ফলে খুবই দুর্বল হয়ে পড়ে। ডক্টর আর.এস. ত্রিপাঠীর মতে রাজনৈতিক বিশৃঙ্খলা, ধর্মীয় ও জাতিগত উন্মত্ততার কুৎসিত বিকার এবং বিধর্মীদের নিগ্রহ মুঘল সাম্রাজ্যের দক্ষিণ সীমান্তে ঘটতে থাকায় আকবরের পক্ষে তা নীরবে সহ্য করা কঠিন ছিল। তাছাড়া মুঘল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আত্মরক্ষায় দক্ষিণের রাজ্যগুলি অক্ষম ছিল। আকবর প্রথমে দূত দ্বারা দক্ষিণের সুলতানিগুলিকে 1591 খ্রিস্টাব্দে তার বশ্যতা স্বীকারের জন্য আহ্বান জানান, কিন্তু খানদেশের সুলতান রাজা আলী খাঁ ছাড়া অন্য সুলতানিগুলি এই প্রস্তাবে সাড়া দেয়নি। সুতরাং আকবর দক্ষিণে সামরিক অভিযানের সংকল্প নেন। তিনি যুবরাজ মুরাদ ও বৈরাম খাঁর পুত্র আব্দুর রহিম খান-ই-খানানের নেতৃত্বে একটি বাহিনী আহমদনগরের বিরুদ্ধে পাঠান। 1595 খ্রিস্টাব্দে মুঘল বাহিনী আহমদনগর দুর্গ অবরোধ করে, কিন্তু মুরাদ ও খান-ই-খানানের মধ্যে
মধ্যে মতভেদের জন্য মুঘল বাহিনী পুরো সফল হতে পারেনি। এদিকে বিজাপুর ও গোলকুন্দা থেকে আহমদনগরে মুঘলের বিরুদ্ধে সাহায্য আসার সম্ভাবনা দেখা দেয়। আহমদনগরের নাবালক সুলতানের পক্ষে চাঁদ সুলতানা বিপুল বিক্রমে দুর্গ রক্ষা করেন। শেষ পর্যন্ত 1596 খ্রিস্টাব্দে এক সন্ধি স্বাক্ষরিত হয়। বাহাদুর শাহকে আহমদনগরের সুলতান হিসাবে মুঘলের পক্ষ থেকে স্বীকৃতি দেয়া হয়। চাঁদ বিবি ও বাহাদুর শাহ মুঘলের প্রতি বশ্যতা জানান এবং বেরার প্রদেশ মুঘলকে ছেড়ে দেয়। আহমদনগরের এক শ্রেণীর অভিজাত এই সন্ধির ঘোর বিরোধিতা করেন। তারা চাঁদ সুলতানাকে ক্ষমতাচ্যুত করে বেরার প্রদেশ পুনরায় অধিকারের চেষ্টা করলে যুবরাজ দানিয়েলের নেতৃত্বে মোগল বাহিনী দৌলতাবাদ অধিকার করার পর 1600 খ্রিস্টাব্দে আহমদনগর অধিকার করে। চাঁদ সুলতানা আত্মহত্যা করেন। আহমদনগরের সুলতান বাহাদুর নিজাম শাহকে গোয়ালিয়রের দুর্গে বন্দী করা হয়। আহমদনগরের অভিজাতরা আরও কিছুকাল বাধাদানের পর শেষ পর্যন্ত মুঘলের বশ্যতা মেনে নেন। খানদেশের সুলতান রাজা আলী খাঁ 1591 খ্রিস্টাব্দে আকবরের আহ্বানে শান্তিপূর্ণভাবে আকবরের প্রতি বশ্যতা জানান। 1600 খ্রিস্টাব্দে আহমদনগরের যুদ্ধে তিনি মুঘল বাহিনীর হয়ে লড়াই করে প্রাণ দেন। তার পুত্র মিরন বাহাদুর শাহ পিতার সিংহাসনে বসে মুঘলের প্রতি বশ্যতা তুলে নেন এবং মুঘলের বিরুদ্ধে কাজ করেন। আকবর নিজেই খানদেশের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বুরহানপুর অধিকার করেন। এরপর দক্ষিণের অন্যতম দুর্ভেদ্য দুর্গ আসিরগড় তিনি অবরোধ করেন। আসিরগড় দুর্গ রক্ষায় পর্তুগিজরা মিরন বাহাদুরকে সাহায্য করে। মুঘল সেনা বহু চেষ্টায় এই দুর্গ দখলে ব্যর্থ হয়। এদিকে উত্তর ভারতে যুবরাজ সেলিম বিদ্রোহ ঘোষণা করায় আকবর আগ্রায় ফিরে আসার জন্য ব্যস্ত হন। তিনি সন্ধির শর্ত আলোচনার ছলে মিরন বাহাদুরকে শিবিরে এনে বন্দী করেন এবং দুর্গরক্ষীদের উৎকোচ দিয়ে আসিরগড় অধিকার করেন। এইভাবে অস্ত্রের পরিবর্তে সোনার চাবিকাঠি দিয়ে আকবর আসিরগড়ের দরজা খুলে ফেলেন। এই জন্য ঐতিহাসিক স্মিথ তার নিন্দা করেছেন। আসিরগড়ই ছিল আকবরের রাজ্যজয় নীতির শেষতম ঘটনা। এরপর তিনি তার বিজয়ী তরবারি কোষবদ্ধ করেন। দক্ষিণের দুই সুলতানি বিজাপুর ও গোলকুন্দা আকবর জয় করার চেষ্টা করেননি। দক্ষিণে তিনি কোনো ধর্মীয় উন্মত্ততা নিয়ে শিয়া রাজ্যগুলিকে আক্রমণ করেননি। তার দক্ষিণ বিজয় ছিল পুরোপুরি রাজনৈতিক ও সামরিক প্রয়োজনের ফল। আকবরের সর্বভারতীয় সাম্রাজ্য স্থাপনের অভিলাষ এবং পর্তুগিজ শক্তির উচ্ছেদ ছিল তার দক্ষিণী অভিযানের প্রধান কারণ। তিনি দক্ষিণের রাজ্যগুলিকে নিয়ে আহমদনগর, বেরার ও খানদেশ এই তিনটি সুবা গঠন করেন। দাক্ষিণাত্য অভিযানের ফলে তার সাম্রাজ্য কৃষ্ণা নদীর উপত্যকা পর্যন্ত বিস্তৃত হয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।